আমরা যখন ব্যস্ত রাস্তায় হাঁটি তখন পথের ধারে পড়ে থাকা ধুলোমাখা জীর্ণ মানুষগুলোর দিকে তাকানোর সময় আমাদের থাকে না। ওদের আমরা পাগল বলি, সমাজের আবর্জনা মনে করে নাক ছিটকাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই জড়া ধরা চুল আর নোংরা পোশাকের আড়ালে এমন কোনো ব্যক্তিত্ব লুকিয়ে থাকতে পারে যার পায়ের ধুলো নেওয়ার যোগ্যতাও হয়তো আমাদের নেই? নিয়তির পরিহাসে আজ যাকে আমরা তুচ্ছ করছি, হয়তো একসময় তার হুঙ্কারে শত্রুপক্ষ থরথর করে কাঁপত। আজকের এই কাহিনী আপনাকে বাধ্য করবে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে শুনুন এক বিস্মৃত বীরের উপাখ্যান, যাকে পৃথিবী ছুঁড়ে ফেলে দিয়েছিল আবর্জনার স্তূপে, কিন্তু সময় তাকে ফিরিয়ে দিয়েছে তার প্রাপ্য রাজসিংহাসন। চোখের জল ধরে রাখা কঠিন হবে, কারণ এই গল্প শুধু কষ্টের নয়। এ গল্প ভস্য থেকে উঠে আসা এক ফিনিক্স পাখির। ঘটনাটি শুরু হয় উত্তর ভারতের রুক্ষ পাথুরে শহর সোনাপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে। জ্যৈষ্ঠ মাসের তপ্ত দুপুর, আকাশ থেকে যেন আগুন ঝরছিল। বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়, চারদিকে বাসের হর্ন আর হকারদের চিৎকারে কান পাতা দেয়। এই হট্টগোলের মাঝেই জলের ট্যাঙ্কের একপাশে চুপচাপ বসেছিল এক অদ্ভুত দর্শন লোক। কেউ তার আসল নাম জানত না, সবাই তাকে রিয়াজ বলেই ডাকত। তার চেহারা দেখলে যে কারোরই গা শিউড়ে উঠবে। মাথায় জটা ধরা লম্বা চুল, ধুলোয় মাখামাখি শরীর, আর পরনে বলতে শুধু কোমরে জড়ানো এক টুকরো চট, গায়ে এক ফালি জীর্ণ জামা। তার পায়ে ছিল ফোস্কা পড়া চামড়া, যেন কত পথ হেঁটে এসেছে সে। রিয়াজ সবসময় নিজের মনেই বিড়বিড় করত। কখনো শূন্যে হাত নাড়ত, কখনো অকারণে হেসে উঠত, আবার কখনো এমনভাবে সোজা হয়ে দাঁড়াত যেন কাউকে স্যালুট করছে। বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই ছিল মহাজন মনিরুলের বিখ্যাত মিষ্টির দোকান। মনিরুল ছিল অত্যন্ত রাগী, আর নিজের দোকানের সুনাম নিয়ে সব সময় চিন্তিত এক অহংকারী ব্যবসায়ী। সেদিন দোকানে খরিদ্দারদের বেশ ভিড় ছিল। ক্ষুধার্থ রিয়াজ একদৃষ্টে তাকিয়েছিল মনিরুলের কড়াইতে ভাজা গরম শিঙাড়াগুলোর দিকে। খিদে মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে, কিন্তু রিয়াজ তবুও তার আত্মসম্মান হারায়নি। সে হাত পেতে ভিক্ষা চায়নি, শুধু দূর থেকে লোলুপ দৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ একটি নেড়ি কুকুর রিয়াজের পাশে পড়ে থাকা একটি এঁঠো শালপাতা চাটতে শুরু করল। ক্ষুধার জ্বালায় রিয়াজ সেই কুকুরটিকে তাড়িয়ে দিয়ে নিজে সেই পাতা থেকে খাবারের উচ্ছিষ্ট অংশটুকু তুলে নিতে গেল। এই দৃশ্য দেখে মহাজন মনিরুলের পিত্তি জ্বলে গেল। সে চিৎকার করে উঠল, ওরে অলক্ষণে, মরার জায়গা পেলি না? আমার দোকানের সামনেই তোকে মরতে হবে। খরিদ্দার সব পালিয়ে যাচ্ছে তোর জন্য। মনিরুল রাগে গজগজ করতে করতে দোকান থেকে বেরিয়ে এল। তার হাতে ছিল বাসন ধোয়ার গরম জল ভর্তি একটি মগ। কোনো কিছু বিচার না করেই সে সেই ফুটন্ত গরম জল রিয়াজের পায়ের কাছে ছুঁড়ে মারল। চেঁচিয়ে বলল, সর এখান থেকে, না হলে পরের বার গায়ে তেল ঢেলে দেব। গরম জলের ছিটে রিয়াজের পায়ে লাগতেই চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে না কাতরাল না কোনো চিৎকার করল। সে শুধু তার জ্বলন্ত দুটি চোখ তুলে একবার মনিরুলের দিকে তাকাল। তারপর যা করল তা দেখে উপস্থিত জনতা হতভম্ব হয়ে গেল। রিয়াজ তাকে কোনো গা দিল না। দুই হাত জোড় করে মাথা নিচু করে ভাঙা কিন্তু গম্ভীর গলায় বলল, জয় হিন্দ নাগরিক, আপনার অসুবিধার জন্য আমি দুঃখিত। আমরা এখানকার নিরাপত্তা নিশ্চিত করছি। সেখানে দাঁড়িয়ে থাকা একদল বখাটে ছেলে হো হ করে হেসে উঠল। একজন বলে উঠল, দেখ ভাই, এই পাগল নিজেকে চৌকিদার ভাবছে। মজা করার জন্য একটি ছেলে রাস্তা থেকে ইটের টুকরো কুড়িয়ে রিয়াজের পিঠ লক্ষ্য করে ছুঁড়ে মারল। ঢপ করে আওয়াজ হল। পাথরটি গিয়ে সজোরে লাগল তার মেরুদণ্ডে। আঘাতটি যে ভীষণ যন্ত্রণাদায়ক ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রিয়াজ নড়ল না। সে একইভাবে টান টান হয়ে দাঁড়িয়ে রইল, যেন সীমান্তে পাহারারত কোনো সৈনিক। তার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। ঠিক সেই মুহূর্তে বাসস্ট্যান্ডের গেটে একটি স্কুল বাস এসে থামল। বাচ্চারা নামতে শুরু করল। বাতাসের গতিবেগ ছিল ভীষণ বেশি। একটি ছোট বাচ্চার হাত ফসকে কাগজের তৈরি একটি ছোট জাতীয় পতাকা উড়ে গেল। বাতাসের ঝাপটায় সেই তেরঙ্গা পতাকাটি উড়ে সোজা রাস্তার পাশের নর্দমার দিকে ধেয়ে যেতে লাগল। মনিরুল আর বাকিরা তখন হাসাহাসিতে ব্যস্ত। পতাকার দিকে তাদের কারণেই নজর ছিল না। কিন্তু রিয়াজের নজর এড়ায়নি।
যেই সে দেখল তেরঙ্গা পতাকাটি নর্দমায় পড়তে যাচ্ছে, তার শরীরের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। যে লোকটি একটু আগে খুঁড়িয়ে হাঁটছিল, সে চিতার ক্ষিপ্রতায় দৌড় দিল। কেউ কিছু বুঝতে ওঠার আগেই সে নর্দমার কিনারায় ঝাঁপিয়ে পড়ল। তার শরীরের অর্ধেকটা ডুবে গেল নোংরা কাদায়, কিন্তু তার একটি হাত ছিল উপরের দিকে। নর্দমার কালো জলে পড়ার ঠিক আগের মুহূর্তে সে শূন্যেই সেই কাগজের পতাকাটিকে লুফে নিল। তারপর পরম মমতায় নিজের নোংরা জামার শুকনো অংশ দিয়ে পতাকাটি পরিষ্কার করল। সেটাকে কপালে ছোঁয়াল, চুম্বন করল, আর খুব সাবধানে বুকের পকেটে রেখে দিল, যেন ওটা কাগজের টুকরো নয়, পৃথিবীর সবচেয়ে দামি রত্ন। এই দৃশ্য দেখে ভিড় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু মহাজন মনিরুল আবার বিদ্রূপ করে বলল, বড় দেশপ্রেমিক এলেন রে, ওরে নাটকবাজ, এই নাটক অন্য কোথাও গিয়ে কর। ঠিক তখনই শহরের পরিবেশ দ্রুত বদলে যেতে শুরু করল। দূর থেকে ভেসে আসতে লাগল পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। কিন্তু এটা কোনো সাধারণ পুলিশের গাড়ি ছিল না। পুলিশের একটি কনভয় দ্রুত গতিতে বাসস্ট্যান্ড চত্বরে প্রবেশ করল। শহরের বড়বাবু ইন্সপেক্টর আনিস তার দলবল নিয়ে লাঠি উঁচিয়ে চিৎকার করতে লাগলেন, সরো, সবাই পেছনে সরো, রাস্তা ফাঁকা করো, ভিআইপি মুভমেন্ট আছে। সোনাপুর ক্যান্টনমেন্টের আর্মি চিফ বর্ডার পরিদর্শনের জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছেন। ইন্সপেক্টর আনিস ধমক দিয়ে মনিরুলকে বললেন, এই মহাজন, দোকানের মালপত্র ভেতরে ঢোকাও, জেনারেল সাহেবের গাড়ি এই পথ দিয়ে যাবে, রাস্তায় যেন একটা মাছিও না দেখা যায়। ঠিক তখনই ইন্সপেক্টর আনিসের নজর পড়ল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রিয়াজের উপর। রিয়াজ তখনও পকেট থেকে সেই কাগজের পতাকাটি বের করে সোজা করার চেষ্টা করছিল। ইন্সপেক্টরের মেজাজ বিগড়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, আরে এই পাগলটা এখানে কি করছে? জেনারেল সাহেব যদি এই ভিখারিকে দেখেন তাহলে আমার চাকরি খেয়ে নেবেন। ওটাকে এখান থেকে সরাও, এক্ষুনি। দুজন কনস্টেবল দৌড়ে রিয়াজের কাছে গেল। তারা বলল, চল, ভাগ এখান থেকে, বড় সাহেবরা আসছেন। রিয়াজের কলার ধরে টেনে হিঁচড়ে তাকে পেছনে নেওয়ার চেষ্টা করল, কিন্তু রিয়াজ তার জায়গা থেকে এক চুলও নড়ল না। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল, আর কনস্টেবলদের হাত ছাড়িয়ে বলতে লাগল, গাড়ি আসছে, কমান্ডার আসছেন, আমাকে রিপোর্ট করতে হবে, আমার ডিউটি। কনস্টেবল রেগে গিয়ে তার লাঠি দিয়ে রিয়াজের হাঁটুতে সজোরে বাড়ি মারল। বড় এসেছে রিপোর্ট করতে, চুপচাপ ডাস্টবিনের আড়ালে বসে থাক। আঘাতে রিয়াজ হাঁটু গেড়ে পড়ে গেল। কিন্তু তার দৃষ্টি তখনও রাস্তার দিকেই নিবদ্ধ। ঠিক তখনই সামনে ধুলোর ঝড় তুলে কনভয়কে আসতে দেখা গেল। সবার আগে মিলিটারি পুলিশের বাইক, তার পেছনে পাইলট জিপসি, আর মাঝখানে একটি বিশাল কালো রঙের বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজার। গাড়িটির সামনে লাগানো ৩টি তারা এবং সেনাবাহিনীর পতাকা। এটি ছিল লেফটেন্যান্ট জেনারেল রাশেদের গাড়ি। জেনারেল রাশেদ সেনাবাহিনীর শৃঙ্খলা আর কঠোরতার এক জীবন্ত প্রতীক। তিনি পেছনের সিটে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলেন। বাসস্ট্যান্ডে ভিড় থাকায় কনভয়ের গতি কিছুটা ধীর হয়ে গেল। ইন্সপেক্টর আনিস এবং পুলিশরা অ্যাটেনশন হয়ে স্যালুট দিচ্ছিলেন। ভিড়ের আড়ালে কনস্টেবলরা রিয়াজের মুখ চেপে ধরে রেখেছিল যাতে সে শব্দ করতে না পারে। কিন্তু যেই রিয়াজ সেই ৩ তারা লাগানো গাড়ি এবং তার ওপরের তেরঙ্গা পতাকা দেখল, তার শরীরে এক অমানবিক শক্তি ভর করল। সে এক ঝটকায় দুজন কনস্টেবলকে ছিটকে ফেলল। কনস্টেবলরা দূরে গিয়ে পড়ে গেল। রিয়াজ তার ছেঁড়া পোশাকে কাদামাখা শরীর নিয়ে ভিড় চিড়ে সোজা রাস্তার মাঝখানে এসে দাঁড়াল। কনভয়ের পাইলট গাড়িটি সজোরে ব্রেক কষল। ক্যাক ক্যাক, গাড়ি থেমে গেল। কমান্ডোরা মুহূর্তের মধ্যে গাড়ি থেকে লাফিয়ে নামল। তাদের স্বয়ংক্রিয় বন্দুকগুলো রিয়াজের দিকে তাক করা হল। ইন্সপেক্টর আনিসের শ্বাস বন্ধ হবার উপক্রম হল। আজ এই পাগলের জন্য তার চাকরি তো যাবেই, হয়তো প্রাণটাও যাবে। কিন্তু রিয়াজ কোনো কিছুর তোয়াক্কা করল না। সে তার 2 পায়ের গোড়ালি একসাথে করল, বুক টানটান করল এবং ডান হাতের তালু কপালে ঠেকিয়ে এমন নিখুঁত ও কড়া এক স্যালুট দিল যে বাতাসের শব্দও যেন স্তব্ধ হয়ে গেল। তার চোখে আর সেই পাগলামি ছিল না। সেখানে এখন জল করছে এক ফৌজি অফিসারের ইস্পাত কঠিন শৃঙ্খলা। সে তার গলার শিরা ফুলিয়ে চিৎকার করে উঠল, জয় হিন্দ স্যার, আলফা 1 রিপোর্টিং ফর ডিউটি স্যার। গাড়ির ভেতরে বসা জেনারেল রাশেদ যেই কণ্ঠস্বর শুনলেন, তার হাত থেকে কলমটি খসে পড়ল। আলফা 1, এই কোড নেম তো 15 বছর আগে শেষ হয়ে যাওয়া একটি গোপন মিশনের ছিল। জেনারেল রাশেদ জানলা দিয়ে বাইরে তাকালেন। দেখলেন রাস্তার মাঝখানে এক জরাজীর্ণ পাগল ভিখারি দাঁড়িয়ে স্যালুট করছে। সাধারণ মানুষের চোখে সে ভিখারি, কিন্তু জেনারেলের জহরির চোখ অন্য কিছু দেখল।
সে দেখলেন লোকটির স্যালুটের ভঙ্গি, বুড়ো আঙুলের সঠিক কোণ, তার দাঁড়ানোর ভঙ্গি একজন প্রশিক্ষিত কমান্ডোর মতো। সবচেয়ে বড় কথা, রিয়াজের কবজিতে একটি পুরনো অস্পষ্ট ট্যাটু, একটি ডানা মেলা ঈগল। জেনারেল রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ড্রাইভারকে চিৎকার করে আদেশ দিল, স্টপ, গাড়ি থামাও, এক্ষুনি থামাও। পুরো কনভয় স্তব্ধ হয়ে গেল। জেনারেল, যিনি নিরাপত্তার খাতিলে কখনও গাড়ি থেকে নামেন না, তিনি দরজা খুলে চলন্ত রাস্তার মাঝখানে নেমে এলেন। ইন্সপেক্টর আনিস দৌড়ে এলেন। স্যার, সরি স্যার, এটা একটা পাগল, আমি এক্ষুনি নেকে সরিয়ে দিচ্ছি। জেনারেল ইন্সপেক্টরকে হাতের ইশারায় থামিয়ে দিলেন, যেন তিনি কোনো তুচ্ছ পোকা। তার নজর শুধু ওই পাগলের ওপর নিবদ্ধ। জেনারেল টলমল পায়ে রিয়াজের দিকে এগিয়ে গেলেন। রিয়াজ তখনও পাথরের মূর্তির মতো স্যালুট দিয়ে দাঁড়ানো। জেনারেল ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, সামির, এটা কি তুমি? এই নাম শুনে রিয়াজের হাত ধীরে ধীরে নেমে এলো। তার শূন্য দৃষ্টিতে হঠাৎ স্মৃতির এক ঝলকানি খেলে গেল। সে ভাঙা গলায় বলল, ঈগল, অপারেশন ভ্যালি, মিশন সাকসেসফুল স্যার। আমার সঙ্গীরা ফিরে আসেনি স্যার। ভ্যালি অফ ডেথ। এই কথা শোনা মাত্রই জেনারেল রাশেদ সেই নোংরা কাদায় মাখামাখি পাগলকে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন যে উপস্থিত সকলের আত্মা কেঁপে উঠল। একজন 3 স্টার জেনারেল, একজন পাগল রিয়াজের গলা জড়িয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদছিলেন। রিয়াজ, আমার বাঘ, তুমি বেঁচে আছো? আমরা তোমাকে মৃত ভেবেছিলাম। 15 বছর তুমি কোথায় ছিলে আমার ভাই? ভিড় তখন পাথরের মতো স্থির হয়ে গেল। মহাজন মনিরুলের থেকে শিঙারা পড়ল। ইন্সপেক্টর আনিসের মুখ হাঁ হয়ে রইল। যাকে সবাই ঢিল মারছিল সে আসলে মেজর। 15 বছর আগে কি ঘটেছিল যে আজ একজন জেনারেল তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন? জেনারেল মুখ তার 2 হাতে তুলে ধরলেন। চোখে এখনও সেই শূন্যতা, কিন্তু জেনারেলের ইউনিফর্মের গন্ধ হয়তো তার মস্তিষ্কের কোনো সুপ্ত কোণে পুরনো স্মৃতি জাগিয়ে তুলছিল। ইন্সপেক্টর আনিস ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। স্যার, আমাদের মনে হয়েছিল ও একটা পাগল। জেনারেল তাকে কথা শেষ করতে দিলেন না। তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন। ভিড় এবং পুলিশের দিকে আঙুল তুললেন। পাগল? তোমাদের একে পাগল মনে হয়? জেনারেল সাহেব মেজর সামিরের ছেঁড়া শার্টের দিকটা ছিঁড়ে ফেললেন। সেখানে পাঁজরের কাছে পোড়া দাগ এবং গুলির গভীর ক্ষতচিহ্ন। সেই ভয়াবহ ক্ষত দেখে ভিড়ের অনেকেই চোখ বন্ধ করে ফেলল। জেনারেল রাশেদের গলা ভারী হয়ে গেল, কিন্তু তাতে এমন রাগ মিশেছিল যে সবাই ভয় পেয়ে গেল। দেখছ এই দাগ? এটা কোনো কুকুরের কামড়ের দাগ নয়, এটা শত্রুর টর্চার। যে অমানবিক যাতনা যদি তোমাদের কাউকে এক মুহূর্তের জন্য দেওয়া হতো, তোমাদের আত্মা শরীর ছেড়ে পালাত। জেনারেল নিজের মাথার টুপি খুলে রিয়াজের মাথায় পরিয়ে দিলেন। এই লোক যাকে তোমরা পাথর মেরেছ, তিনি বাংলাদেশ সেনার প্যারা স্পেশাল ফোর্সের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো মেজর সামির, কোড নেম ঈগল। জেনারেলের চোখে জল এবং গর্ব দুই ছিল। 15 বছর আগে আমরা তাকে একটি মিশনে পাঠিয়েছিলাম, অপারেশন রেড ঈগল। শত্রু আমাদের দেশে একটি বিশাল জৈব হামলার ষড়যন্ত্র করেছিল। মেজর সামির সেই ল্যাব উড়িয়ে দিয়েছিলেন। দেশের কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু ফেরার সময় সঙ্গীদের বাঁচাতে তিনি পেছনে থেকে যান। আমাদের কাছে খবর এসেছিল সেখানে বিস্ফোরণ হয়েছে, সবাই মারা গেছে। আমরা তাদের শহীদ হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু শত্রু তাদের মেরেনি, এদের নরকে আটকে রেখেছিল। 15 বছর, ভাবতে পারো, 15 বছর অন্ধকার কুঠুরিতে, খাবার ছাড়া প্রতিদিন মার খাওয়া, বিদ্যুতের শক সহ্য করা, শুধু এই জন্য যে শত্রু দেশের গোপন তথ্য ফাঁস না করেন। শত্রু তাদের শরীর ভেঙেছে, মন ভেঙেছে, পাগল বানিয়ে বর্ডারে ফেলে দিয়েছে, কিন্তু শত্রু তাদের আত্মা ভাঙতে পারেনি। স্মৃতি চলে গেছে, নিজের নাম ভুলে গেছেন, বাড়িঘর ভুলে গেছেন, কিন্তু একটি জিনিস ভুলেননি, দেশপ্রেম এবং শৃঙ্খলা। মহাজন গোবিন্দ যে গরম জল ঢেলেছিল সে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। যে ছেলেরা পাথর মেরেছিল তারা ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করছিল। মেজর সামির, যিনি এতক্ষণ চুপ ছিলেন, কাঁপতে কাঁপতে পকেটে হাত দিলেন। তিনি পকেট থেকে সেই কাদা মাখানো দুমড়ানো কাগজের পতাকাটি বের করল। সে সেটাকে কাঁদতে থাকা হাতে সোজা করে জেনারেল রাশেদের দিকে বাড়িয়ে দিল। তার শুকনো ঠোঁট থেকে অস্পষ্ট কিছু শব্দ বেরোল। স্যার, ঝান্ডার নিচে পড়তে দেওয়া যাবে না। বাংলাদেশ মাতা। মেজর সামির টলে পড়লেন, তার শরীর আর দিচ্ছিল না। জেনারেল রাশেদ তাকে ধরে ফেললেন। তিনি সেই নোংরা কাগজের পতাকাটি মেজরের হাত থেকে নিলেন।
জেনারেল সেই নোংরা কাগজটিকে নিজের ঠোঁটে ছোঁয়ালেন, কপালে ঠেকালেন এবং নিজের ইউনিফর্মের ওপরের পকেটে, ঠিক সেখানে যেখানে মেডেলগুলো ঝোলানো থাকে, রেখে দিলেন। জেনারেল চিৎকার করে ডাকলেন, ডাক্তার, মেডিক, স্ট্রেচার নিয়ে এসো, জলদি। কমান্ডোরা দৌড়ে এলো। মেজর সামিরকে খুব সতর্কতার সাথে স্ট্রেচারে শোয়ানো হল। জেনারেল রাশেদ, যিনি কখনো মাথা নত করেন না, ঘুরে ভিড়ের দিকে তাকালেন। লজ্জা করে আমার, যে স্বাধীনতার বাতাসে তোমরা শ্বাস নিচ্ছ, যে দোকানে তোমরা ব্যবসা করছ, সেটা ওই পাগলের দেওয়া ভিক্ষা। তিনি নিজের যৌবন, পরিবার এবং জীবন দিয়েছেন দেশের জন্য। সবকিছু তোমাদের জন্য হারিয়েছেন, আর তোমরা একে কি দিয়েছ? পাথর, গালি, গরম জল। জেনারেলের কণ্ঠস্বর বাসস্ট্যান্ডে প্রতিধ্বনিত হতে লাগল। মনে রেখো, ছেঁড়া পোশাকে কোনো মানুষকে দেখলে তাকে ভিখারি ভেবো না। হয়তো তার কাঁধেই একসময় তোমাদের দেশের সুরক্ষার ভার ছিল। মহাজন গোবিন্দ দৌড়ে এসে জেনারেলের পায়ে পড়ল। সাহেব, আমার পাপ হয়েছে। সাহেব, আমাকে গুলি করে দিন। আমি ভগবানের গায়ে গরম জল ঢেলেছি। সে হাউমাউ করে কাঁদতে লাগল। জেনারেল তাকে কিছু বললেন না, শুধু বললেন, প্রায়শ্চিত্ত করতে চাইলে আজকের পর কোনো অসহায় মানুষের উপহাস করবে না। কারণ ইউনিফর্ম খুললে ফৌজি শুধু একটা মানুষ হয়ে যায়, কিন্তু তার আত্মা সবসময় ফৌজি থাকে। মেজর সামিরকে অ্যাম্বুলেন্সে নয়, জেনারেল সাহেবের ব্যক্তিগত গাড়িতে বসানো হল। কনভয়েট চলতে শুরু করল। মেজর সামির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তার চোখে অদ্ভুত শান্তি ছিল। হয়তো তিনি বুঝতে পেরেছেন তার ডিউটি শেষ হয়েছে এবং তিনি অবশেষে ঘরে ফিরছেন। যেই গাড়ি এগিয়ে গেল, পুরো সোনাপুর বাসস্ট্যান্ড, কি দোকানদার, কি পুলিশ, কি যাত্রী, সকলেই এক লাইনে দাঁড়িয়ে গেল। কোনো আদেশ ছাড়াই হাজার হাজার হাত একসাথে শূন্যে উঠল। সেই বিদায়ী বীরকে স্যালিউট জানাল। বাতাসে তখন একটাই ধ্বনি, বাংলাদেশ মাতা কি জয়। পরে জানা গিয়েছিল, আর্মি হাসপাতালে 6 মাসের চিকিৎসার পর মেজর সামিরের স্মৃতিশক্তি ফিরে এসেছে। তাকে মহাবীর চক্র দিয়ে সম্মানিত করা হয়েছে এবং তিনি তার গ্রামে পরিবারের কাছে ফিরে গেছেন। কিন্তু সেই দিন সোনাপুরের মানুষ যে শিক্ষা পেয়েছিল, তা তাদের আগামী প্রজন্ম মনে রাখবে। বন্ধুরা, এই গল্পে যে কারোর বাইরের অবস্থা দেখে তার ভেতরের মানুষকে বিচার কখনো করবেন না। আমাদের সমাজে না জানি কত অজানা নায়ক অথবা আনসাং হিরো আছেন, যারা নীরবে নিজেদের বলিদান দিয়ে যান এবং বিনিময়ে আমাদের থেকে শুধু একটু সম্মান আশা করেন। পরের বার রাস্তায় কোনো অসহায় পাগল বা বৃদ্ধকে দেখলে তাকে দূর দূর করে তাড়ানোর আগে একবার ভাববেন, হয়তো তিনিও কোনো হারিয়ে যাওয়া সামির।